পৃথিবীর কোনো এক প্রান্তে রয়েছে ভয়ঙ্কর এক খাদ, যাকে বলা হয় নরকের দরজা, যেখানে লুকিয়ে আছে হাজারো অজানা রহস্য। বহু বছর আগে হাজারো সৈন্যের এক বিশাল বাহিনীকে পাঠানো হয়েছিল এই রহস্য উদ্ঘাটন করতে, কিন্তু তারা আর কখনো ফিরে আসতে পারেনি। তবে এটা কি আসলেই নরকের দরজা, নাকি এর পেছনে আছে ভয়ানক এক বিভীষিকাময় রহস্য? জানতে হলে দেখতে হবে এই অসাধারণ কাহিনী, যার প্রতিটি মুহূর্ত আপনাকে শিহরিত করবে। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসা যাক রহস্যময় সেই খাদ থেকে। গল্পের শুরুটা হয় একটা মেয়ে স্নাইপারকে দেখানোর মধ্য দিয়ে। এই মেয়েটির নাম দারাসা। সে একটি গোপন মিশনে আছে। দারাসা গত 7 দিন ধরে এই জায়গায় অবস্থান করছে। অবশেষে সেই মুহূর্তটা চলে আসে যেটার জন্য সে এতটা দিন অপেক্ষা করেছিল। দেখা যায় বেশ অনেকটা দূরে একটা এয়ারপোর্ট রয়েছে, আর এখানে একটি প্লেন এসে থামে। এরপর যখনই সেই প্লেনটি থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে, ঠিক তখনই দারাসা তাকে গুলি করে মেরে ফেলে। বোঝা যায় যে দারাসা কোনো সাধারণ মেয়ে নয়, সে খুব দক্ষ একজন স্নাইপার। দারাসা তার এই দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক টাকার বিনিময়ে এই ধরনের মিশনগুলো কমপ্লিট করে থাকে। এই লোকটির নাম লেভি। লেভিও একজন সোলজার ছিল, তবে বর্তমানে সে তার চাকরি ছেড়ে দিয়েছে। তো লেভির আজকে একটি দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। হঠাৎ সে তার ফোনে একটি মেসেজ দেখতে পায়, আর এই মেসেজটি পাঠানো হয়েছে তার মিলিটারি বেস থেকে। তাকে আজকে ইমার্জেন্সিভাবে একটা অ্যাড্রেসে আসতে বলা হয়। লেভি তখন দ্রুত তার গাড়ি নিয়ে সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়। এখানে আসার পর সে দেখে যে একজন লেডি অফিসার তার জন্য অপেক্ষা করছে। সে বলে লেভিকে তারা অনেক বড় একটি মিশনের জন্য সিলেক্ট করেছে, যেখানে তাকে 1 বছরের জন্য নির্জন একটি জায়গাতে থাকতে হবে। অফিসারটি লেভির কাছে জিজ্ঞাসা করে বর্তমানে তার পরিবার বা কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কারণ এই মিশনের নিয়ম অনুযায়ী এই মিশন চলাকালীন কারোর সাথে যোগাযোগ করা যাবে না। লেভি জানায় তার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। অফিসার বলে, তাহলে তো তুমি এই মিশনের জন্য একদম পারফেক্ট। আর যদি সেই মিশনটিকে সে কমপ্লিট করতে পারে, তাহলে তাকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হবে, যেটা সে সারা জীবনে খরচ করেও শেষ করতে পারবে না। বর্তমানে লেভির আর্থিক সমস্যাও ছিল অনেক বেশি, তাই সে কাজটি করতে রাজি হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারছিল না যে এমন কোন মিশন রয়েছে যেটার জন্য তাকে এত পরিমাণে টাকা দেওয়া হবে। কিন্তু অফিসার বলে, মিশনে যাওয়ার পর তুমি আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। এদিকে দারাসা তার মায়ের কবরের কাছে আসে। আসলে আজকে ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। তার বাবাও আগে থেকে এখানে এসে বসে আছে। তারা বাবা মেয়ে দুজন মিলে তার মায়ের কবরটিকে দেখতে এসেছে। আজ অনেক দিন পর তাদের বাবা মেয়ের দেখা হয়েছে, তাই তারা দুজনেই অনেক খুশি। দারাসা তার বাবাকে জানায় যে সে অনেক বড় একটি মিশনের অফার পেয়েছে, যেখানে তাকে 1 বছরের জন্য নির্জন একটি দ্বীপে থেকে মিশনটিকে কমপ্লিট করতে হবে। বিনিময়ে তাকে এত পরিমাণে টাকা দেওয়া হবে যে তাকে সারা জীবন আর কোনো মিশনে যেতে হবে না। কথাগুলো শুনে দারাসার বাবা অনেক খুশি হয়, কিন্তু সে দারাসাকে জানায় যে সে হয়তো আর বেশি দিন দারাসার সঙ্গে থাকতে পারবে না, কারণ কিছুদিন আগেই তার ক্যান্সার ধরা পড়েছে। ডক্টর বলেছে যে সে আর মাত্র কয়েক মাস বেঁচে থাকতে পারে। আর যেহেতু তাকে মরতেই হবে, তাই যদি সামনের ভ্যালেন্টাইনের আগে সে মারা না যায়, তাহলে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনের দিনেই সে সুইসাইড করবে, কারণ এই দিনটি ছিল তার স্ত্রীর কাছে স্পেশাল একটি দিন। তবে দারাসা তার বাবাকে অনেক বোঝায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। বরং সে দারাসাকে জানায় যে আজকের পর তাদের আর কোনোদিনও দেখা হবে না। এদিকে দেখা যায় লেভি একটা হেলিকপ্টারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে বুঝতে পারে না যে সে আসলে কোথায় আছে, আর মিশনের জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় তার কাছে একজন সোলজার আসে। লেভি তাকে এই মিশনের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে সোলজারটি তাকে জানায় যে এ ব্যাপারে কোনো কিছু বলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এরপর সোলজারটি লেভির কাছ থেকে তার ফোন এবং ঘড়ি নিয়ে নেয়, আর সে তার হাতে একটি পার্সেল তুলে দিয়ে বলে এটা যেন সে তার মিশনে যাওয়ার পরেই খোলে। এরই মধ্যে সেই জায়গাটা চলে আসে যেখান থেকে লেভিকে জাম্প করতে হবে, আর এখানে ল্যান্ড করার পর তাকে প্রায় 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে সেই মিশন এরিয়াতে যেতে হবে। এরপর লেভি সেখান থেকে লাফ দেয়। ল্যান্ড করার পর সে ধীরে ধীরে পাহাড়ের রাস্তাগুলো ব্যবহার করে আস্তে আস্তে তার লোকেশনের দিকে এগিয়ে যেতে থাকে। বেশ কয়েক ঘন্টা হাঁটতে হাঁটতে সে তার লোকেশনে পৌঁছে যায়। এমন সময় সেখানে জেসপার নামের একজন লোক চলে আসে। জেসপার লেভিকে দেখে অনেক খুশি হয়, কারণ জেসপার আর লেভি একসময় একসঙ্গেই কাজ করত। এরপর জেসপার লেভিকে একটি ওয়াচ টাওয়ারে নিয়ে আসে। সে বলে আগামী 1 বছর তোমাকে এখানেই কাজ করতে হবে, আর সেও এখানে প্রায় 1 বছরের মতো গোপন মিশনে রয়েছে। কিন্তু এখন আমার সময় শেষ, তাই এখন তোমাকে এই কাজটি দেওয়া হয়েছে। তবে লেভি এখানে জেসপারের কাছে জানতে চাই যে এখানে আসলে 1 বছর ধরে কি করতে হবে, আর এই জায়গাটা পৃথিবীর কোন প্রান্তের জায়গা, এমনকি এখানে এমন কোন মিশনের জন্য এত পরিমাণে টাকা দেওয়া হচ্ছে। জেসপার বলে যে সে প্রায় 1 বছরের মতো এই জায়গাটিতে রয়েছে, কিন্তু এটা পৃথিবীর কোন প্রান্তের জায়গা
সেটা সে নিজেও জানে না। আসলে এই ওয়াচ টাওয়ারটি ছিল বিশাল একটি খাদের পাশে, যেটা দেখতে অনেক ভয়ানক। খাদটি এতটাই গভীর ছিল যে এটার দিকে তাকালে এটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা বোঝা যায় না। জেসপার বলে, পাহাড়ের মাঝখানে এই যে বড় খাদটি দেখছো, এখানে তোমাকে মূলত এই জায়গাটায় পাহারা দিতে হবে। আর এখানেই তুমি তোমার 1 বছরের জন্য খাবার, পানি আর প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে। এই খাদটির অপর প্রান্তে এই একই ধরনের আরও একটি ওয়াচ টাওয়ার আছে। সেখানে রাশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে এই মিশনে পাঠানো হয়, কিন্তু তাদের সেই টাওয়ারের সাথে যোগাযোগ করার কোনো অনুমতি নেই। তাকে শুধুমাত্র তার নিজের মিশনেই ফোকাস করতে হবে। জেসপার আরও বলে যে এই পুরো জায়গাটাই সব ধরনের অস্ত্রের ব্যবহার করা হয়েছে। 2টো ওয়াচ টাওয়ারের চারিদিকে প্রচুর পরিমাণে ল্যান্ডমাইন এবং বোমা সেট করা আছে। আর এই সমস্ত অস্ত্রগুলো অটোমেটিকভাবে সেট করা রয়েছে, যাতে করে এই খাদের মধ্য থেকে কোনো জন্তু বা জানোয়ার এসে হামলা করতে না পারে। তবে লেভি কিছুতেই বুঝতে পারছিল না যে এখানে মূলত তার মিশনটা কি। তাই সে জেসপারকে আবারও জিজ্ঞাসা করে। জেসপার তাকে জানায় যে খাদটির ভেতরে অনেক অজানা জিনিস রয়েছে, এমনকি শোনা যায় এখানে দানবরাও থাকতে পারে। তাই এই 2টো ওয়াচ টাওয়ারের সোলজারদের কাজ হচ্ছে যেভাবেই হোক খাদের ভেতর থেকে কোনো প্রাণীকে বাইরে আসতে না দেওয়া। জেসপার আরও জানায় যে প্রায় 70 বছর ধরে এই খাদের মধ্যে কেউ যায়নি। তবে বলা হয়ে থাকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের প্রায় 5000 সোলজার এই খাদটির মধ্যে গিয়েছিল। তবে তারপর থেকে তারা আর কোনোদিনও ফিরে আসেনি। এরপর জেসপার হাতে একটি বোমা নিয়ে খাদের ভিতরে ছুঁড়ে মারে, আর সেখান থেকে খুবই ভয়ঙ্কর শব্দ আসতে থাকে, যেগুলো কোনো ভয়ানক ক্রিয়েচারের শব্দের মতো শোনাচ্ছিল। তো জেসপার লেভিকে সেই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেয় যেগুলো সে জানত, আর এই বিষয়গুলো তাকেও তার আগের সোলজার বলেছিল। অর্থাৎ এভাবেই বছরের পর বছর এই মিশনগুলো চলছে। আজকে ছিল জেসপারের মিশনের শেষ দিন। সে তার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রওনা হয় বাড়ি ফেরার উদ্দেশ্যে। সে সেই জায়গাতে চলে আসে যেখানে তাকে মিশন শেষে যাওয়ার কথা বলা হয়েছিল। সেখানে একটি হেলিকপ্টার চলে আসে। জেসপারকে নেওয়ার জন্য হেলিকপ্টার থেকে একটা রশি নিচে ফেলে দেওয়া হয়। জেসপার সেই রশিটির মাধ্যমে উপরে উঠতে থাকে, কিন্তু দেখা যায় যখনই জেসপার হেলিকপ্টারে প্রবেশ করতেই যাবে ঠিক তখনই একজন সোলজার তাকে শ্যুট করে সেখানেই নদীর মধ্যে ফেলে দেয়। অর্থাৎ গত 70 বছর ধরে যতজন এখানে মিশনে এসেছে তাদের সবাইকেই মিশন শেষে এভাবেই মেরে ফেলা হয়েছে। মানে তাদেরকে শুধুমাত্র লোভ দেখিয়ে এই মিশনে নিয়ে আসা হয়, আর মিশন শেষ হলে তাদেরকে এভাবেই মেরে ফেলা হয়। এদিকে জেসপার লেভিকে যে সমস্ত কাজগুলো বলেছিল সেগুলো মেনটেন করে সে প্রতিদিন ঠিকমতো তার কাজগুলো করতে থাকে। এভাবেই লেভির দিনগুলো ভালোই কাটছিল। সে প্রত্যেক দিন সেখানে থাকা প্রত্যেকটি ডিভাইস এবং অস্ত্রগুলো চেক করে। সে সেই অটোমেটিক বন্দুকগুলোতে গুলি রিলোড করে। তারপরে সে আশেপাশের সমস্ত পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে যে এখানে সে অদ্ভুত কোনো কিছু দেখতে পাচ্ছে কিনা। এভাবেই দেখতে দেখতে পুরো 1 মাস কেটে যায়। সে তখন একটি রিপোর্ট তৈরি করে রেডিওর মাধ্যমে সেন্ড করে দেয়, কারণ তাকে প্রতি 30 দিন পর পর একটি করে রিপোর্ট সেন্ড করতে বলা হয়েছে। এই ওয়াচ টাওয়ারে অনেকগুলো বই রয়েছে। লেভি যখন অনেক বেশি বোর ফিল করত তখন সে সেখান থেকে বইগুলো পড়ত। তো এভাবেই একদিন সে টাওয়ারের একটি দেওয়ালে অদ্ভুত কিছু লেখা দেখতে পায়। লেভি এই লেখাগুলো পড়ে বুঝতে পারে সেগুলো এখানে আসা আগের মানুষগুলো তাদের নিজেদের অভিজ্ঞতার কথা সেখানে লিখে গিয়েছে, যারা কিনা গত 70 বছর ধরে এক এক করে মিশন কমপ্লিট করেছে। তো এভাবেই আরও 2 মাস পার হয়ে যায়। একদিন লেভি একটি দূরবীন দিয়ে টাওয়ারটির চারদিক দেখছিল, আর তখনই তার নজর পড়ে পূর্বের টাওয়ারটির দিকে, যেটা তার ওয়াচ টাওয়ার থেকে অনেকটাই দূরে। সেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। তবে এই মেয়েটি আর কেউ না, বরং মেয়েটি ছিল দারাসা, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। অর্থাৎ দারাসাকেও তার দেশের পক্ষ থেকে এখানে মিশনে পাঠানো হয়েছে। দারাসাকে দেখে লেভির অনেক ভালো লাগে, কারণ এতদিন তার নিজেকে একা একা লাগছিল, কিন্তু এখন সে আর একা নয়, তার মতোই আরও একজন তার আশেপাশে রয়েছে। এভাবেই বেশ কয়েক মাস পার হয়ে যায়। দারাসাও এখন দূরবীনের সাহায্যে লেভিকে দেখত। অর্থাৎ তারা দুজনেই দুজনের উপর নজর রাখত। তারা দুজনেই এভাবেই তাদের সময় কাটাত। আজকে ছিল দারাসার জন্মদিন, তাই সে যে কোনোভাবে লেভির সঙ্গে তার জন্মদিন সেলিব্রেট করতে চাইছিল। সে একটি বোর্ডের মধ্যে লিখে লেভির নাম জিজ্ঞাসা করে। লেভিও তাকে বোর্ডের মধ্যে লিখে তার নাম জানায়। এরপর দারাসা লেভিকে জানায় যে আজকে তার জন্মদিন। লেভিও তখন তার জন্মদিনটিকে উইশ করে। এভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই তাদের আজকের রাতটা অনেক ভালোই কাটছিল। তবে এক পর্যায়ে দারাসা লেভিকে ইশারা দিয়ে বলে যে তার ওয়াচ টাওয়ারের নিচে খাদের মধ্যে কিছু একটা হচ্ছে। লেভি তখন নিচের দিকে তাকিয়ে দেখতে পাই যে সেই খাদ থেকে অদ্ভুত এক ধরনের জন্তু বেরিয়ে আসছে। অদ্ভুত সেই জন্তুগুলোকে দেখতে অনেকটাই মানুষের মতো, তবে তার পুরো শরীরটা গাছের মতো। মনে হচ্ছে মানুষ এবং গাছের মিশ্রণে এগুলো তৈরি হয়েছে। এই ক্রিয়েচারগুলোর নাম হচ্ছে হ্যালোম্যান।
লেবি তখন সেই ক্রিয়েচারগুলোর উপর ফায়ারিং করতে থাকে, আর এই ফায়ারিংয়ের ফলে সেখানে থাকা মাইনগুলো অটোমেটিক ব্লাস্ট হতে শুরু করে। ফলে এক এক করে সেখানে থাকা প্রত্যেকটি হ্যালোম্যান মরতে থাকে। কিন্তু তারপরও জন্তুগুলোর সংখ্যা ছিল অনেক বেশি, তাই দারাসাও তখন তাকে সাহায্য করার জন্য তার ওয়াচ টাওয়ার থেকে ফায়ারিং শুরু করে। এভাবেই কিছুক্ষণের মধ্যে তারা দুজন মিলে সমস্ত হলোম্যানদেরকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বিশাল আকারের মনস্টার দারাসার ওয়াচ টাওয়ারে উঠে পড়েছে। দারাসা সেই মনস্টারকে টার্গেট করে গুলি করে, কিন্তু কোনো লাভ হয় না। ভয়ানক সেই জন্তুটি দারাসার দিকে এগোতে থাকে। লেভি তখন তার ওয়াচ টাওয়ার থেকে শ্যুট করে জন্তুটাকে মেরে ফেলে। তবে সেই মাইনগুলো ব্লাস্ট হওয়ার ফলে দারাসা কিছুটা আহত হয়ে পড়ে। পরের দিন সকালে লেভি তার ওয়াচ টাওয়ারের আশেপাশে যে মাইনগুলো ব্লাস্ট হয়ে গিয়েছে সেগুলোকে চেঞ্জ করছিল। ঠিক তখনই সেই খাত থেকে একটি ড্রোন উঠে আসে আর তাদের উপর নজর রাখতে থাকে। কিছু সময় পর ড্রোনটি সেখান থেকে চলে যায়। তবে ড্রোনটি যাওয়ার আগে লেভি এবং দারাসা সেটাকে দেখে ফেলে, কিন্তু তারা বুঝতে পারে না যে এই ড্রোনটি আসলে কোথা থেকে এসেছে। এভাবেই আরও বেশ কিছুদিন পার হয়ে যায়। আজকে সকাল থেকে দারাসার মনটা অনেক খারাপ, কারণ আজকে ছিল 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইনের দিন। দারাসার বাবা তাকে বলেছিল যে 14ই ফেব্রুয়ারি সে পৃথিবী থেকে বিদায় নেবে। তাই দারাসা সেখানে বসে বসে কাঁদছিল, আর লেবি সেটা দূর থেকে দেখতে পায়। দারাসাকে আপসেট দেখে লেবিরও খারাপ লাগছিল। লেবি বুঝতে পারছিল না যে দারাসার আসলে কি হয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে দারাসার টাওয়ারে যাবে। পরের দিন সকালবেলা লেবি প্রস্তুত হয় দারাসার কাছে যাওয়ার জন্য, কারণ তার দারাসার জন্য খুব খারাপ লাগছিল। এতদিনে সে আসলে দারাসাকে ভালোবেসে ফেলেছে। তবে লেবি খুব ভালোভাবেই জানতো যে এখন সে যে কাজটি করতে যাচ্ছে সেটা আসলে কতটা ভয়ানক হতে পারে, কিন্তু তবুও সে দারাসার কাছে যাবে। তাদের দুজনের মাঝখানে যে বিশাল বড় খাতটি রয়েছে সেটা পার করার জন্য লেবি তার ওয়াচ টাওয়ারের মধ্যে কেবল ক্রসিংয়ের জন্য একটি কেবল খুঁজে পায়। লেবি তার একটি মিসাইলের সঙ্গে কেবলটিকে কানেক্ট করে ফেলে। এরপর সে সোজা দারাসার ওয়াচ টাওয়ারের দিকে শ্যুট করে দেয়। কেবলটি দারাসার কাছে পৌঁছে যায়। দারাসা তখন শক্ত করে কেবলটিকে সুন্দরভাবে একটি গাছের সাথে আটকে দেয়, আর লেবি সেই কেবল ক্রসিংয়ের মাধ্যমে দারাসার ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে যায়। এই প্রথমবার তারা দুজন দুজনকে এত কাছ থেকে দেখছে। তারা অনেক খুশি। লেবি জানায় যে সে কাল দেখেছে দারাসার মন খারাপ ছিল, তাই সে তার কাছে না এসে থাকতে পারছিল না। আজকে তারা দুজন মিলে একসঙ্গে অনেক গল্প করবে, যাতে করে দারাসার মন একদম ভালো হয়ে যায়। এরপর তারা দুজন মিলে গল্প করছিল। তাদের কথা বলার এক পর্যায়ে তারা দুজনেই জানতে পারে যে মিশনটির ব্যাপারে তাদের কাউকে কোনো কিছুই জানানো হয়নি। তারা সারা রাত সেখানে গল্প করে কাটিয়ে দেয়। সকালবেলা লেবি দারাসার কাছ থেকে বিদায় নিয়ে যখনই কেবল ক্রস দিয়ে তার ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সেখানকার একটি মাইন অটোমেটিকভাবে একটি ক্রিয়েচার ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে এক প্রান্ত থেকে কেবলটি ছিঁড়ে গিয়ে লেবি সেই খাতটির মধ্যে পড়ে যায়। এদিকে দারাসা এসব দেখে দ্রুত তার প্যারাশুট আর অন্যান্য জিনিসপত্র নিয়ে কোনো চিন্তাভাবনা না করেই লেবিকে সাহায্য করার জন্য ভয়ানক সেই খাতটির মধ্যে লাফ দেয়। কিন্তু তার ল্যান্ডিংটা মোটেও ভালো হয়নি, ফলে সে সোজা পানির মধ্যে এসে পড়ে। অনেক কষ্টে সে নিজেকে বাঁচিয়ে নদীর কিনারায় চলে আসে। অন্যদিকে দেখা যায় লেবি একটি অদ্ভুত ধরনের গাছের উপরে এসে পড়েছে। গাছটির ডালপালাগুলো এমনভাবে নড়ছিল মনে হচ্ছিল এটি একটি জীবন্ত গাছ। লেবি একটি গাছের মধ্যে অজ্ঞান হয়ে ঝুলছিল। হঠাৎ একটি ক্রিয়েচার তাকে মারতেই যাবে, ঠিক তখনই লেবির জ্ঞান ফিরে আসে, আর সে তার গান দিয়ে ক্রিয়েচারটিকে মেরে ফেলে, যার কারণে লেবি নিচে পড়ে যায়। তবে তখনই সেখানে গাছের শিকড় থেকে বড় বড় সুসালো দাঁতের মতো কিছু বের হয়ে আসে, আর সেগুলো লেবিকে খাওয়ার জন্য জাপটে ধরে। কিন্তু তখনই সেখানে দারাসা চলে আসে, আর সে লেবিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন মিলে সেই জায়গা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একসঙ্গে সামনের দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই তাদের উপর ভয়ানক ক্রিয়েচারগুলো হামলা করে বসে। তারা অদ্ভুত এক ধরনের ঘোড়ার উপরে চড়ে হামলা করছিল, কিন্তু তারা দুজনেই যেহেতু দক্ষ স্নাইপার, তাই তারা কিছুক্ষণের মধ্যে এখানকার ক্রিয়েচারগুলোকে মেরে ফেলে। এরপর দারাসা তার ব্যাগ চেক করে বুঝতে পারে যে যখন সে পানির মধ্যে পড়ে গিয়েছিল তখন তার কাছে থাকা কেবলটি পানির মধ্যে পড়ে গিয়েছে, আর সেই কেবলটি ছাড়া তারা কোনোভাবেই উপরে উঠতে পারবে না। তখন তারা দ্রুত সেই নদীর কিনারায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় তারা লক্ষ্য করে যে এতক্ষণ যে হ্যালোম্যানগুলো তাদের উপরে হামলা করছিল তাদের প্রত্যেকের গায়ে এক ধরনের আর্মিদের পোশাক রয়েছে। বিষয়টি দেখে তারা দুজনেই বুঝতে পারে যে এই হ্যালোম্যানরা হচ্ছে সেই আর্মি টিম যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা এখান থেকে আর ফিরে যেতে পারেনি। তাদের দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো এক ভাইরাসের কারণে তাদের এই অবস্থা। এই পুরো জায়গাটি জুড়ে অদ্ভুত এক ধরনের কুয়াশা ছিল, যেটার কারণে সামনের কোনো জিনিসগুলো খুব ভালো করে দেখা যাচ্ছিল না। তারা এখান থেকে বের হওয়ার জন্য সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর একটি জায়গাতে এসে তারা বুঝতে পারে যে এটি একসময় একটি শহর ছিল, যেখানে অনেক বাড়ি এবং গাড়ি দেখা যাচ্ছিল। এটা নিশ্চিত হওয়া যায় যে এখানে এর আগে মানুষেরা বসবাস করত। এবার তারা দুজন মিলে তাদের সামনে থাকা একটি বিল্ডিংয়ে প্রবেশ করে।
কিন্তু ভেতরের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়েছিল, যারা হয়তো হ্যালোম্যান না হওয়ার জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছে। এরই মধ্যে দারাসার উপর একটি বড় মাকড়সা আক্রমণ করে। মনে হচ্ছিল মাকড়সাটির ভেতরেও ভাইরাসের সংক্রমণ হয়েছে, যার মাথা ছিল মানুষের মাথার কঙ্কালের মতো। দেখতে দেখতে সেখানে অসংখ্য মাকড়সা চলে আসে। লেবি এবং দারাসা তাদেরকে শ্যুট করে মারতে থাকে, কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই হ্যালোম্যানগুলোও চলে আসে। এক পর্যায়ে যখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তারা সেখান থেকে বেরিয়ে দ্রুত একটি ল্যাবের সামনে চলে আসে, যেটি ছিল বহু বছর পুরনো একটি ল্যাব। তবে এই ল্যাবটিকে তাদের কাছে একটি সুরক্ষিত জায়গা মনে হচ্ছিল, তাই তারা সেখানে আশ্রয় নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর তারা ল্যাবের ভেতরে দেখতে থাকে যে এখানে কি রয়েছে। তারা সেখানে একটি জেনারেটর খুঁজে পায়। তারা তখন সেটিকে চালু করে, যেটা এখনও একদম ভালো ছিল। এরপর তারা সেখানে একটি প্রজেক্টর খুঁজে পায়। প্রজেক্টরটি অন করতেই সেখানে অনেক পুরনো একটি ভিডিও চালু হয়, যেখানে একজন ডক্টর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল। সে এখানে সিক্রেট মিশনের ব্যাপারে বিস্তারিত বলে। সে বলে এটা হচ্ছে বিশ্বের টপ সিক্রেট মিলিটারি ল্যাব, যেখানে গোপনে বিশ্বের ইস্ট এবং ওয়েস্টটা মিলে এক ধরনের বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করছিল, যেটা নিউক্লিয়ার বোমার চাইতেও অনেক বড় কিছু ছিল, যার কারণে পৃথিবীর কোনো দেশই তাদের সামনে টিকতে পারত না। কিন্তু যখনই ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট চলছিল, তখনই এখানে ভয়ানক এক ভূমিকম্প আঘাত করে, যার ফলে ল্যাবের এক্সপেরিমেন্টের সমস্ত কেমিক্যাল মিক্স হয়ে যায় এবং এখানে বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটে। ফলে চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যার কারণে এখানে থাকা সকল প্রাণী, মানুষ এবং উদ্ভিদসহ সবকিছুর ডিএনএ একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে। সেই বিষাক্ত গ্যাস সবকিছুকে একদম মিউটেট করে দেয়, যার ফলে এখানে এই ধরনের অদ্ভুত জন্তুগুলো সৃষ্টি হয়েছে। কোনো মানুষ যদি এই গ্যাসে ইনফেক্টেড হয়ে যায়, তবে তার কাছে মোট 2 দিন সময় থাকবে, আর 2 দিন পর তারা ধীরে ধীরে এই ধরনের জন্তুতে কনভার্ট হয়ে যাবে। ডক্টর আরও জানায় যে কোনোভাবেই খাত থেকে যেন ইনফেকশন বাইরের দুনিয়ায় যেতে না পারে, এমনকি এখানকার কোনো জন্তু জানোয়ারও যেন বাইরে যেতে না পারে। একবার যদি পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে পুরো পৃথিবীর মানুষ মারা যাবে। আর এটাই ছিল এখানকার গোপন মিশনের মূল কারণ। এজন্যই গভর্নমেন্ট এই জায়গাটিকে সবার থেকে লুকিয়ে রেখেছে, আর কোনো ক্রিয়েচার যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে, সেই জন্য 1 বছরের জন্য তারা এখানে বিভিন্ন সোলজারদেরকে পাঠায়, এবং সেখানে ডিউটি শেষ হলে তারা তাদেরকে মেরে ফেলে। কারণ যদি কোনোভাবে তাদের শরীরে ইনফেকশন থেকে যায়, তাহলে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। এইসব তথ্যগুলো জেনে লেভি আর দারাসা সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক না কেন তাদেরকে 2 দিনের আগেই এখান থেকে বের হতে হবে, তা না হলে তারাও ইনফেক্টেড হয়ে যেতে পারে। এদিকে লেভি আর দারাসা সেখান থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তারা দেখে যে এখানে নতুন করে সেটআপ তৈরি করা হয়েছে, যার মানে বর্তমানে এই জায়গাটিতে অন্য কেউ তাদের নতুন গবেষণাগার বানিয়েছে। তারা সেখানে থাকা একটি কম্পিউটার চেক করে জানতে পারে যে ডার্ক লেক নামক একটি এজেন্সি রয়েছে, যারা এখন এই জায়গাটি পরিচালনা করছে। লেভি একদিন তার কাজ করার সময় একটা ড্রোন দেখতে পেয়েছিল। তখন সে এই ব্যাপারে কিছুই বুঝতে না পারলেও এখন তার কাছে সবকিছুই একদম পরিষ্কার। এই পুরো জায়গাটিতে বিশাল বড় একটি নিউক্লিয়ার বোমা সেট করা রয়েছে, এবং এই নিউক্লিয়ার বোমটিকে ব্লাস্ট করে দেওয়ার সমস্ত কিছুই রয়েছে সেই এজেন্সির হাতে। আসলে এভাবে তাদের মিশন চলতে চলতে যদি কোনোদিন পৃথিবীতেই এমন কোনো পরিস্থিতি চলে আসে যে সেখানকার ইনফেকশনগুলো বাইরে আসতে শুরু করে, তখন তারাই এই নিউক্লিয়ার বোমের সাহায্যে পুরো জায়গাটিকে ধ্বংস করে দেবে। এই সব কিছু জেনে লেভিরা পুরোপুরিভাবে বুঝতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা যেভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে পুরো পৃথিবীকে দমন করতে চেয়েছিল, এখনও এই এজেন্সিরও সেই প্ল্যান রয়েছে। তাই সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকার পরেও তারা এই জায়গাটিকে ধ্বংস করছে না। যদি পৃথিবীকে রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য হতো, তাহলে অনেকদিন আগেই তারা এই জায়গাটিকে ধ্বংস করে দিত। এদিকে তাদের কাছে এমন কোনো রাস্তা ছিল না যেটার মাধ্যমে তারা উপরে যেতে পারে। তাদেরকে উপরে যেতে হলে একমাত্র সেই ক্যাবল ক্রসের কেবলটি ব্যবহার করতে হবে। তারা আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, দ্রুত সেই ল্যাব থেকে বেরিয়ে আসে। কিছুটা এগিয়ে যাওয়ার পর দারাসা একটি ট্র্যাপের মধ্যে ফেসে যায়। দেখা যায় একটি হলমান তাকে একটি শেকড় দিয়ে পেঁচিয়ে টেনে নিয়ে যাচ্ছে। দারাসা তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে নিজেকে ছাড়াতে পারে না। সে একটি গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে লেভি দারাসাকে খুঁজে পাচ্ছিল না। সে দারাসাকে খুঁজতে খুঁজতে একটি সাইলো পর্যন্ত পৌঁছে যায়। সেখানে মাটির নিচে একটি বিল্ডিং ছিল। এদিকে দারাসার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় যে একটি হলোম্যান তাকে বেঁধে রেখেছে। সেই হলোম্যানটি দারাসাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে লেভি চলে আসে, আর সে দারাসাকে হলোম্যানের কাছ থেকে বাঁচিয়ে নেয়। একের পর এক গুলি করে তারা সেই জন্তুটাকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে তারা বুঝতে পারছিল যে এভাবে হেঁটে হেঁটে এই জায়গাটি পার করা তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তারা সেখানে থাকা একটি মিলিটারি বেজে যায়। সেখানে তারা অনেক পুরাতন একটি গাড়ি পেয়ে যায়। তবে এই গাড়িগুলো পুরাতন হলেও এই গাড়িগুলো ছিল অনেক শক্তিশালী।
তারা দ্রুত সেই গাড়িতে করে সেই জায়গাতে চলে আসে যেখানে তাদের কেবল ক্রসিংয়ের সেরা তারটি রয়েছে। এরপর তারা তাদের গাড়িটিকে কোনো মতে কেবলটির সঙ্গে জুড়ে দেয়। তারা উপরে ওঠার চেষ্টা করছিল, তবে ততক্ষণে অনেক হ্যালোম্যান তাদের পেছনে চলে আসে। সেই জন্তুগুলো খুব সহজেই দড়ি বেয়ে উপরে উঠে আসতে থাকে। লেবি তখন জন্তুগুলোকে মারার জন্য একটা চাকু দিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কটি ফাটিয়ে দেয়, যার ফলে নিচে থাকা জন্তুগুলো সেই তেলে ভিজে যায়। আর লেবি তখন আগুন জ্বালিয়ে সেই জন্তুগুলোকে মেরে ফেলে। অনেক কষ্টের পর অবশেষে তারা উপরে উঠতে সক্ষম হয়। তারা দুজনে মিলে একসঙ্গে বসে কথা বলে, তবে তারা বুঝতে পারছে না যে তাদের এখন কি করা উচিত। এরপর তারা দুজন মিলে সেখানকার আশেপাশে অনেকগুলো বোমা সেট করে দেয়, যেগুলোর মাধ্যমে তারা এই পুরো জায়গাটি ধ্বংস করে দেবে। অন্যদিকে সেই এজেন্সির অফিসার মডার্ন কম্পিউটার থেকে সিগন্যাল পেয়েছিল যেগুলো খাদের নিচে রয়েছে। সে বুঝে গিয়েছিল যে লেভি বা দারাসা হয়তো এই জায়গা সম্পর্কে সমস্ত সত্য কথা জেনে গিয়েছে। সে আর দেরি করে না, পরের দিন সে তাদেরকে মারার জন্য হেলিকপ্টার নিয়ে সেখানে চলে যায়। কিন্তু সেখানে লেভি বা দারাসা কেউ ছিল না। অন্যদিকে দেখা যায় লেভি এবং দারাসা সেই জায়গা থেকে পালিয়ে আসার চেষ্টা করছে, তবে অফিসারের ড্রোন তাদেরকে পিছু করতে শুরু করে। কিন্তু তারা দুজনে মিলে সেই প্রত্যেকটি ড্রোনকে ধ্বংস করে দেয়। এরপর তারা দুজন মিলে সেই খাদের কাছে যে বোমাগুলো সেট করেছিল সেগুলো একে একে ব্লাস্ট করতে শুরু করে। সেই সাথে মাটির নিচে সেই নিউক্লিয়ার বোমাও অ্যাক্টিভ হয়ে যায়। অফিসার এটা বুঝতে পেরে তার টিমকে নিয়ে পালাতে চায়, কিন্তু ততক্ষণে সেই নিউক্লিয়ার বোমাটি ব্লাস্ট হয়ে যায়। এতে করে সেই অফিসার সহ তার পুরো টিমটি মারা যায়। লেভি এই বোমা থেকে বাঁচতে পানির মধ্যে লাফ দেয়, আর দারাসাকে লেভি অনেক দূরে পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় দারাসা বেশ অনেকদিন একটি গুহার মধ্যে কাটিয়ে দেয়, কিন্তু লেভিকে আর দেখানো হয় না। সে হয়তো বিস্ফোরণে মারা গিয়েছে। দারাসা অনেকদিন যাবৎ লেভির জন্য অপেক্ষা করেছে। বর্তমানে দারাসা একটি রেস্টুরেন্টে কাজ করছে, তবে আজও সে লেভিকে ভালোবাসে। সে তাকে ভুলতে পারেনি। তার মনে হচ্ছিল যে লেভি একদিন নিশ্চয়ই ফিরে আসবে। তো এভাবে একদিন দারাসা যখন রেস্টুরেন্টে কাজ করছিল, ঠিক তখনই সে লেভিকে সেখানে বসে থাকতে দেখে। তারা দুজনেই ইমোশনাল হয়ে যায়। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এভাবেই একটি হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।